তুমি কি জানো, কলকাতার কাছেই আছে এমন এক শহর যেখানে ভারতের মাঝে লুকিয়ে আছে ফরাসি ইতিহাস, নদীর ধারের অপূর্ব সৌন্দর্য আর এমন এক বিখ্যাত মিষ্টি যার ভেতরেই আছে জল। এই শহর একসময় ছিল ফরাসিদের ঔপনিবেশ, আর আজও যার রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে সেই অতীতের গল্প। শহর জুড়ে আছে পুরনো চার্চ, মন্দির আর ইতিহাসে ভরা স্থাপত্য। সব মিলিয়ে আজ আমরা ঘুরে দেখব এই ছোট্ট অথচ অসাধারণ এক শহরের গল্প। হ্যাঁ, হুগলি নদীর তীরে লুকিয়ে থাকা এই ছোট্ট শহরের নাম চন্দননগর। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমার সেদিনের যাত্রাটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। চন্দননগর যাওয়ার জন্য আপনারা রেলপথে দুভাবে যেতে পারেন, একটা হাওড়ার দিক থেকে, একটা শিয়ালদার দিক থেকে। শিয়ালদার দিক থেকে আসতে হলে চলে আসতে হবে জগদ্দল স্টেশনে, আর জগদ্দল স্টেশন থেকে 10 টাকার বিনিময়ে টোটো ভাড়া দিয়ে চলে যেতে হবে জগদ্দল ঘাট, আর ঘাট পার হলেই চন্দননগর। স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে এসেই এই টোটো স্ট্যান্ড, আর তারপর পৌঁছে যাবেন জগদ্দল ফেরিঘাট। 9 টাকা ফেরি ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন চন্দননগরে। এই ঘাট সকাল 5:15 থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে শ্যামনগর স্টেশনে নেমেও সেখান থেকে এই জগদ্দল ঘাট আসার জন্য ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন। এছাড়াও আপনারা হাওড়ার দিক থেকে আসতে চাইলে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে উঠে চন্দননগর স্টেশনে নেমে পড়ুন, এবং স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এই স্থানগুলো ঘুরে দেখার জন্য। শিয়ালদার দিক থেকে আপনারা যদি এই নদীপথে আসেন, তাহলে এই স্বল্প পরিসরের এই যাত্রা একটা আলাদা অভিজ্ঞতা এনে দেবে। আমি এখন চলে এসেছি জগদ্দল থেকে এই চন্দননগর যাওয়ার যে ফেরি ঘাট রানীর ঘাটে, এখানে দাঁড়িয়ে আছি। তো জগদ্দল থেকে এখানে আসতে পার পার্সন 9 টাকা করে ভাড়া লাগে, আর এখান থেকে এটা হচ্ছে পুরো স্ট্যান্ডার্ডের ওপরেই। তো এখান থেকেই যে আমরা স্পটগুলো ঘুরে দেখব সেটা পরপর যাওয়া যায়, তো অত্যন্ত সুবিধাজনক আমরা যারা শিয়ালদার দিক থেকে আসছি। তো চলুন আমরা শুরু করি আজকে যাত্রা। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগরের রানীঘাটে। এই ঘাটটা হচ্ছে চন্দননগরের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘাট। এই ঘাটে এখানকার যত পুজো হয় সব ঠাকুর এখানেই বিসর্জন হয়, সেটা ছোট বা বড়। আর এই ঘাট বরাবর হেঁটে চলে গেলেই সমস্ত দর্শনীয় জায়গাগুলো রয়েছে। চলুন। এই রানীঘাটের বাইরে থেকে ওই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো বুক করে নিয়েছিলাম। 300 টাকার বিনিময়ে এই জায়গাগুলো ঘুরে দেখেছিলাম, কিন্তু হাঁটা পথে ওই জায়গাগুলো ঘুরে দেখা যায়। আপনারা চাইলে হেঁটেও ঘুরতে পারেন। এই পথে আপনাদের প্রথমেই নজরে পড়বে 1862 সালে গড়ে ওঠা চন্দননগর কলেজ। এই কলেজ বিখ্যাত বিপ্লবী চারুচন্দ্র রায়ের অধ্যাপনার জন্য। চন্দননগর কলেজ দেখার পর রাস্তার বাঁদিকেই কিছুটা পরেই পড়বে এই জোড়াঘাট। চন্দননগর স্ট্যান্ড রোডের অন্যতম বিখ্যাত হলো এই জোড়াঘাট। এই জোড়াঘাট নির্মাণ করেছিলেন একজন বাঙালি ব্যবসায়ী রামচরণ বাবু কর্তৃক এই ঘাট নির্মাণ করা হয়েছিল। রামচরণ বাবুর এক্সপোর্টের বিজনেসের জন্য নিজস্ব জাহাজ ছিল, আর সেই কারণেই তার একটা ব্যক্তিগত ঘাটের প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যে এই ঘাট নির্মাণ করা হয়েছিল। আজ ভবঘুরে মন আপনাদের কাছে নিয়ে চলে এসেছে কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত চন্দননগরে। এই চন্দননগর কিন্তু শুধুমাত্র আলোর উৎসব আপনার জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত নয়, তার সাথে রয়েছে এখানকার একটা 300 বছরের পুরনো ইতিহাস। যে ইতিহাস কিছু সংখ্যক মানুষ জানেন, কিছু সংখ্যক মানুষ হয়তো জানেন না। তাই আমি আজকে ভাবলাম যে ব্যান্ডেলের ট্যুরটা আপনারা এতটা পছন্দ করেছেন, তার সাথে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার দাদা আমাকে বলেছিলেন ব্যান্ডেলের মতো করে যেন আমি চন্দননগরের ওপরও একটা ভিডিও বানাই। তো যেহেতু ইতিহাস আমার খুব পছন্দের আপনারা জানেন, তাই আমি ভাবলাম ঠিক আছে সেই দাদার কথা রেখেও আর নিজেও বাড়ির কাছে ওয়ান ডে ট্যুর একটা করে ফেলাই যাক এই চন্দননগরের উপরে।
তাই চন্দননগরের আজকে 5 থেকে 6টা ঐতিহাসিক স্থান আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। জোড়াঘাট দেখা হয়ে গেলে এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এইবার আমরা যাব চন্দননগরের মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটি সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। আর ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 5 টাকা, বিদেশিদের জন্য 20 টাকা। আর যে কোনো ন্যাশনাল হলিডেতে এই মিউজিয়ামটি বন্ধ থাকে। চন্দননগর জাদুঘরটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম জাদুঘরগুলোর মধ্যে একটি। এখানে 18 শতকের আসবাবপত্র, অ্যাংলো ফরাসি যুদ্ধের কামান এবং ফরাসি গভর্নরদের ব্যক্তিগত জিনিসপত্র সহ সমৃদ্ধ ফরাসি ঔপনিবেশিক ইতিহাস রয়েছে। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে চন্দননগরের অন্যতম আকর্ষণ ডুপ্লেক্স প্যালেস। এই জায়গাটি একসময় ফরাসি গভর্নর জেনারেল জোসেফ ফ্র্যাঙ্কস ডুপ্লেক্সের বাসভবন ছিল। পরবর্তীকালে এটাই মিউজিয়ামে পরিণত হয়েছে। এই জাদুঘরের ভেতরের পরিবেশও খুবই সুন্দর, আপনাকে যেন ইতিহাসে টেনে নিয়ে যাবে। চোখের সামনে আপনি দেখতে পারবেন ফরাসিদের ব্যবহৃত সেই সমস্ত আসবাবপত্র, ফ্ল্যাগ এবং বিভিন্ন ধরনের পুঁথি। এছাড়াও রয়েছে বিভিন্ন নিদর্শন, অনেক ছোটখাটো মূর্তি, অনেক কিছু। যারা ইতিহাসকে ভালোবাসেন তারা কিন্তু চন্দননগরে একবার অন্তত ঘুরতে আসবেন আর এই মিউজিয়ামটি ঘুরে দেখবেন। আমি কথা দিতে পারি আপনার ইতিহাসপ্রেমী মন অনেক আনন্দ পাবে আর অনেক কিছু নতুন দেখতে পারবে। শান্ত নিরিবিলি এই ঐতিহাসিক স্থানটি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই 18 দশকে। বছরের যে কোনো সময় চন্দননগর বেড়াতে আসা যায়, আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম চন্দননগরের বিখ্যাত পাতাল বাড়ি দেখতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত এই স্থান। এই পাতাল বাড়িটি ব্যক্তিগত মালিকানাধীন, তাই এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ। পাতালবাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে ভাষা শহীদ স্মরণ উদ্যান। এই উদ্যানটি খুবই সুন্দর, এখানে বসে সময় কাটাতেও আপনার বেশ ভালো লাগবে। এই সুন্দর স্থানে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা চললাম চন্দননগরের বিখ্যাত চার্চ দেখতে। এই চার্চ কবে বন্ধ থাকে খোলা থাকে তার ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই গির্জাটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক ঘোষিত একটি ঐতিহ্যবাহী স্থান। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগরের অন্যতম মূল আকর্ষণ চন্দননগর চার্চের সামনে। এটা একটা ক্যাথলিক চার্চ। এটা 1884 সালের 17 জানুয়ারি কলকাতার আর্চবিশপ পল গোয়েথেলাস দ্বারা নির্মাণ করা হয়েছিল। এর কাঠামোটি ভারতের ফরাসি স্থাপত্য শৈলীর একটি খাঁটি নিদর্শন। চার্চ দেখে বেরিয়ে আমরা চললাম একটি মন্দির দেখতে, যা অত্যন্ত প্রাচীন আর সমৃদ্ধ। এটি হলো চন্দননগরের বিখ্যাত নন্দদুলাল মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগরের অন্যতম প্রধান আকর্ষণ নন্দদুলাল মন্দিরের সামনে। এই মন্দিরটি অনেক প্রাচীন। এই মন্দিরের নির্মাতা ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। ইংরেজি 1739 আর বাংলার 1146 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল।
এই মন্দিরের ভিতরে কোষ্টি পাথরে নির্মিত নন্দদুলাল জিউয়ের বিগ্রহ প্রতিষ্ঠিত। এখানকার প্রধান উৎসব হল দোলযাত্রা জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে এখানে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, যা পরের দিন নন্দ উৎসব দিয়ে শেষ হয়। চন্দননগর এসে ঘোরাঘুরির পাশাপাশি কিন্তু এখানকার বিখ্যাত মিষ্টি চেখে দেখতেই হবে। তাই আমি চলে গিয়েছিলাম সূর্যকুমার মোদকের দোকানে। আমাদের বাংলার প্রায় প্রত্যেকটা জায়গায় তার বিশেষ কোনো খাবার আছে, তেমনি মিষ্টিরও বিভিন্ন ভ্যারাইটি আছে। চন্দননগরের বিখ্যাত হলো এই জলভরা সন্দেশ, যা বিভিন্ন আকৃতির বিভিন্ন দামে পাওয়া যায়। এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ খাওয়ার জন্য সূর্যকুমার মোদক যে মিষ্টির দোকান সেখানে। এখানে যে জলভরা সন্দেশগুলো রয়েছে সাইজ অনুযায়ী দামগুলো পরিবর্তন হতে থাকে, তো আমি এখান থেকে একটা টেস্ট করে দেখবো, বাড়ির জন্য নিয়ে যাবো। তাই আপনারা যখন চন্দননগর বেড়াতে আসবেন বা আপনি চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে আসবেন, তখন কিন্তু অবশ্যই এই জলভরা সন্দেশটা একবার টেস্ট করে দেখবেন। চলুন আমি দেখে নিই কেমন। এই যে ভেতরে গুড়ের স্টাফিং, জল ভরা জল গুড়, ওয়াও! মিষ্টি প্রিয়র কাছে কিন্তু, যারা মিষ্টি প্রেমী আমার মতো, তাই তো এটা অসাধারণ লাগবে। যে তোমাদের জল ভরা সন্দেশ, যে এটা হাইয়েস্ট কত বড় হয়? এটা তোমার 600-650 গ্রাম মতো। আচ্ছা এটা 250 গ্রাম মতো। আচ্ছা, হাইয়েস্ট এটাই? এর উপরে যে 1 কিলো 250 সাইকেল হয়। আচ্ছা, কত দাম? প্রায় 1000 টাকা পার পিস? এটা তো জল ভরা, এটা সাইকেল জল ভরা। আচ্ছা, বাহ! এই সাইকেল জল ভরা, এর থেকেও বড় জল ভরা। আচ্ছা, 1 কিলো বড়, 1 কিলো 800। এখানে কিন্তু জল ভরা সন্দেশ ছাড়াও অনেক ধরনের মিষ্টির আইটেম রয়েছে, বিশেষ করে সন্দেশগুলো বেশ লোভনীয় আর আকর্ষণীয়। আমি এখন একটা টেস্ট করে দেখবো। এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া কাপ। এর 3টে লেয়ার রয়েছে। ওনারা সাজেস্ট করলেন 3টে লেয়ারকে একসাথে খেতে, তাহলে একটা অসাধারণ স্বাদ আসবে। দেখি কেমন। তিনটে লেয়ারে 3 রকমের রয়েছে। একটা প্রথমে গুড়ের রয়েছে, তারপর একটু নরম, তারপর সন্দেশের পাকটা রয়েছে। বেশ দারুণ। আজকে আমরা চন্দননগর বেড়াতে এসেছি আর খাবো যে জলশ্রী যে রেস্টুরেন্টটা রয়েছে একদম বোটের ওপরে, ঘাটে নদীতে, একদম এক্সক্লুসিভ একটা রেস্টুরেন্ট, যেটার নাম আমি অনেকবার শুনেছিলাম। তো চন্দননগর বেড়াতে আসলে 1-2 ঘন্টা ঘোরার পর দুপুরবেলা এখানে খাওয়া যেতেই পারে। চলো, এই এক্সপেরিয়েন্সটা তোমরাও দেখে নেবে। চন্দননগর শহরকে মিনি কলকাতা বললেও ভুল হবে না। অতীতেও কলকাতার সাথে টেক্কা দিয়ে চলতো চন্দননগরের রমরমা বাণিজ্য, তাছাড়া এখানকার মানুষদের জীবনযাপন এখনো ঠিক তাই। কলকাতার সব বিখ্যাত রেস্টুরেন্টগুলোর অনেক শাখাই এখানে রয়েছে, আর এই জলশ্রীটা রয়েছে তার মধ্যে অন্যতম। এর পরিবেশ ভীষণই সুন্দর, একটা ভাসমান জাহাজ, তার উপরেই রেস্টুরেন্ট, আর রয়েছে বাইরেও বসে খাওয়ার সুযোগ। আর এখান থেকে স্পেশাল বোট বুকিং করে আপনারা পার্সোনালি ও ফ্যামিলির সাথে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে পারেন। এই রেস্টুরেন্টে আমি যা দেখলাম যথেষ্ট ক্রেজ রয়েছে। স্থানীয় প্রচুর মানুষ সেদিন তাদের ফ্যামিলি নিয়ে প্রিয়জনদের সাথে এই রেস্টুরেন্টে খেতে এসেছিলেন। চন্দননগর বেড়াতে এসে আমার সবথেকে আকর্ষণীয় লেগেছে এই রেস্টুরেন্টটা। এখানে বসে আপনি পুরো বাইরে নদীর ভিউ দেখতে দেখতে খাবার খেতে পারবেন। আমি নিচে যেহেতু আজকে পুরো ফুল রয়েছে, সানডে, তাই আমি ওপরে এসে বসেছি। বেশ দারুণ লাগছে। বাইরে থেকে অনেক লোক এসেছে এখানে খেতে। আশা করছি এক্সপিরিয়েন্স ভালোই হবে। খাবার অর্ডার দিয়েছি, আসতে একটু সময় লাগছে। তো নৌকোর বাইরের দিকে তাকিয়ে গঙ্গা দেখতে দেখতে, আর এখানেও দেখছি কিছু অ্যাস্থেটিক জিনিস চোখে পড়ে। তার মধ্যে এটা দেখুন, এই যে টিস্যু রাখার জায়গাটা, ক্রসিংগুলোতে যে ব্যারিয়ার গুলো থাকে, সেই ব্যারিয়ার স্টাইলে এখানে টিস্যু রাখার জায়গাটা পুরো অন্যরকম না? আমরা আজকে লাঞ্চের জন্য এখানে নিয়েছি এই রেস্টুরেন্টের স্পেশাল গন্ধরাজ ফিশ ফ্রাই, তার সাথে রয়েছে বাসন্তী পোলাও আর মটন কষা, আর এখানে রয়েছে এখানকার প্লেন যে লেমন সোডাটা রয়েছে সেটাই নিয়েছি। এবার টেস্ট করে দেখবো। উনি আমাকে বলেছেন এই ফিশ ফ্রাইটা পুরো একদম হেভেনলি টেস্ট। তো দেখি কেমন।
এই ফিলিংটা কিন্তু বেশ সুন্দর। স্টাফিংটা খুব একটা মোটা না। সত্যি ফিশ ফ্রাইটা খুবই সুন্দর, গন্ধরাজের যে স্মেল এটাও রয়েছে, আর এর ভেতরে স্টাফিংটাও বেশ ভালো, মাছটা অনেকটাই রয়েছে, দারুণ, আমার ভালো লেগেছে। সারাদিন ঘোরাঘুরির পর গঙ্গাবক্ষে খাবার খেয়ে একটা সুন্দর দিন কাটিয়ে আমি সেদিন ফেরার পথ ধরেছিলাম আবারও জলপথে। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।